এবার আমরা আল্লাহর রহমতে দাড়িপাল্লা প্রতীক আমাদের প্রত্যাশা। নির্বাচনের আগে তো বহুত কিছু, পরে তো আরেকটা এইরকম হয় না। ভোটার হিসেবে কে চাচ্ছে? বিএনপি সরকার। আমরা যদি ভালো রাজনীতি করি, আমরা যদি জনগণের পক্ষে রাজনীতি করি, তাহলে জনগণ আমাদের পক্ষে থাকবে। দর্শক, বইছে নির্বাচনী আমেজ, আর এই নির্বাচনকে সামনে রেখেই চ্যানেল এস-এর আয়োজন ভোটের মাঠে জনতার কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনিয়া আক্তার। আর যেহেতু জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো, তাই আজকে আমরা চলে এসেছি ঢাকা 18 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব এস-এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আচ্ছা, দুর্নীতি আমরা জানি অনেক বড় একটা সমস্যা। শুধুমাত্র দুর্নীতি নয়, দুর্নীতি, চাঁদাবাজ বা কিশোর গ্যাং, এরকম নানা ধরনের সমস্যা কিন্তু বাংলাদেশ প্রত্যেকবারই ফেস করছে, এখনও করছে। তো সেই জায়গায় আপনার পদক্ষেপগুলো আসলে কি হবে, বিশেষ করে যারা তরুণ প্রজন্ম আছে তাদের ক্ষেত্রেও যদি আমি একটু বলি? দেখেন, দুর্নীতির সর্ব সেক্টরগুলো দুর্নীতি গ্রাস করে রাখছে। এই দুর্নীতি একদিনে শেষ হয়ে যাবে না, রাতারাতি শেষ হয়ে যাবে না। আমাদের দুর্নীতির মূল রুটে যেতে হবে, যে কোন জায়গাটা আমরা কাজ করলে দুর্নীতিটা মুক্ত হবে। আর পাশাপাশি আপনি যেটা কথা বললেন যে আমরা চাঁদাবাজি, কিশোর গ্যাং, যেখানে চাঁদাবাজ আছে সেখানে কিশোর গ্যাং আছে, যেখানে কিশোর গ্যাং আছে সেখানে চাঁদাবাজি আছে, এবং এখানে মাদকেরও একটা বিস্তার আছে। তো মাদকটা আপনি দেখেন, আমি যে বলি, এই যে গত 17 বছর যেহেতু জনগণের ভোটের দিকে গভর্নমেন্ট তোয়াক্কা করেনি, বিনা ভোটে গভর্নমেন্ট টিকে থাকার চেষ্টা করেছে, তো সেক্ষেত্রে তাদের বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে। রাষ্ট্রীয় যে অর্গানগুলো আছে সেগুলো রাষ্ট্রের পক্ষে কাজ করেছে, সরকারের পক্ষে কাজ করেছে, এবং রাষ্ট্রের বাহিরে যে দলীয় নেতাকর্মী তারা আছে তাদেরকে তারা সেভাবে সন্ত্রাসী বানিয়ে ফেলেছে। তো সন্ত্রাসী বানানোর কারণে ওই সন্ত্রাসী গ্রুপটাই কিন্তু আজকে কিশোর গ্যাং হিসেবে পরিচিত, চাঁদাবাজ হিসেবে পরিচিত। তারা যখন একটা গ্রুপ রাষ্ট্রে শক্তিশালী হয়ে যায়, তখন তারা কিন্তু আর অন্য কাউকে মানে না, সরকারের সংস্থাকে মানে না। তারা সেভাবে কিশোর গ্যাং উত্থান সেভাবে হয়েছে, এবং সমাজে চাঁদাবাজ যখন অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, যখন রাষ্ট্রীয় ক্ষমতায় কেউ থাকে, সে যদি মনে করে অবৈধভাবে টাকা ইনকাম করে, সে কিন্তু করতে পারে। এবং আওয়ামী লীগ পিরিয়ডে গত 17 বছরে তাই হয়েছে। এখন এবং চাঁদাবাজির ব্যাপারটা যদি সরকারি দল যদি চাঁদাবাজি না করে, সরকারের কোনো দলীয় কর্মী যদি সেখানে চাঁদাবাজিতে যুক্ত না হয়, তাহলে এটা অটোমেটিকলি কমে যাবে। তা আমি বিশ্বাস করি বিএনপি যদি জনগণের ভোটের ক্ষমতায় আসে, অতীতে আপনারা দেখেছেন যে এই চাঁদাবাজির এই অবস্থা ছিল না। চাঁদাবাজি একদম ছিল না সেটা আমি বলবো না, কিন্তু এই অবস্থাটা ছিল না। বিএনপি যদি ক্ষমতায় আসে, আর 5ই আগস্টের পরে মানুষের যে শিক্ষাটা নিয়েছে, রাষ্ট্রের সমস্ত অর্গানকে কাজে লাগিয়ে শেখ হাসিনা টিকে থাকতে পারেনি। তার জনগণের প্রতিবাদের মুখে তাকে বাধ্য হয়েছে পদত্যাগ করার জন্য এবং পালিয়ে যাওয়ার জন্য। কাজে এই জায়গা থেকে আমাদের অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে। আমরা যদি ভালো রাজনীতি করি, আমরা যদি জনগণের পক্ষে রাজনীতি করি, তাহলে জনগণ আমাদের পক্ষে থাকবে। আর জনগণ যখন আমাদের পক্ষে থাকবে, তখন এই সমস্ত অপকর্মগুলো সমাজ থেকে আস্তে আস্তে এমনি দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, আপনি জনগণের সম্পৃক্ততার কথা বলছেন, সেই জায়গা থেকেই প্রশ্ন করছি যে জনগণ বা যারা আছেন তারা কিন্তু বলেন যে যখন হচ্ছে নির্বাচনে দাঁড়ায় কেউ, সেই সময়টাতে সবাই আমাদের কথা বলে, কিন্তু নির্বাচন যখনই শেষ হয়ে যায় তখন কেন যেন আমরা আমাদেরকে খুঁজে পাই না। জনগণদের এরকম একটা জায়গা থেকে হতাশার, যে কেন আমরা পাই না, বা আমাদের কথাগুলো তখন কেন গুরুত্ব সহকারে শোনা হয় না। তাহলে আপনার জায়গা থেকে জনগণের যে সম্পৃক্ততা, ধরেন আপনি নির্বাচিত হয়ে গেলেন, এরপর জনগণের সাথে যে সম্পর্ক বা আপনার যে জবাবদিহিতা কাজের, সেগুলো জনগণের সাথে কিভাবে উপস্থাপন হবে? ধন্যবাদ আপনাকে। আমি আশা করব যে এই গত 17 বছর তো ধরেন আমি 17 বছর নিয়ে কথা বলতেছি। গত 17 বছর তো আমরা ক্ষমতায় ছিলাম না। আর আমি যদি আমার কথা বলি, আপনি আমাকে 91 থেকে জাজ করতে পারেন। আমার চরিত্র, আমার অবস্থান, আমার রাজনৈতিক কর্মকাণ্ড, আমার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আপনি যদি 91 থেকে আজকে পর্যন্ত দেখেন, তাহলে আমার মনে হয় আমি হলফ করে বলতে পারি ইনশাআল্লাহ কোনো রকম কোনো অন্যায় অবিচার পাবেন না। কোনো অন্যায়ের সাথে আমি কখনো আপোষ করিনি, আমি নিজে কোনো অন্যায় করিনি এবং কাউকে অন্যায় করতে দিইনি। আপনি ধরেন যে কথাটা আপনি বললেন, জনগণকে সম্পৃক্ত করা, এই যে আমরা বিগত দিনে আমরা যে ক্ষমতায় নেই, আমরা সেখানে কাজ করেছি। যখন আপনার মহামারী এসেছে, আপনার করোনা এসেছে, ডেঙ্গু এসেছে, আমরা কিন্তু সেখানে কাজ করেছি। তার মানে আমরা ক্ষমতায় না থেকে কিন্তু আমরা জনগণের পাশে গিয়েছি, এবং আমরা কিন্তু জানি যে তখন ভোটের কোনো বালাই নেই, ভোট হবে কি হবে না সেটা আমরা জানতাম না। কিন্তু যখন করোনার সময় বাবা মারা যায়, সন্তান তার লাশ দেখতে যায় না, সন্তান মারা যায়, তার বাবা তার সন্তানকে দাফন করতে যায় না, তখন কিন্তু আমরা জনগণের পাশে থেকেছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন, এবং তিনি আমাদের নির্দেশনা দিয়েছিলেন, তোমরা জনগণের পাশে থাকো। আমরা আমাদের স্বল্প পরিসরে, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, ব্যক্তিগত উদ্যোগে আমরা কাউকে ঔষধ দিয়েছি, কাউকে খাদ্য দিয়েছি, কাউকে অর্থ সহযোগিতা দিয়েছি, কাউকে পিপি দিয়েছি, কাউকে মাস্ক দিয়েছি। এইভাবে কিন্তু আমরা মাঠে ছিলাম। তো কাজেই এই দুঃসময়টা যেহেতু আমরা মাঠে ছিলাম, পরবর্তীতে ডেঙ্গুর যখন প্রকট রূপ ধারণ করে তখন আমরা মাঠে ছিলাম। তো এইভাবে কিন্তু আপনি
আজকে আপনাকে আমি একটা কথা বলতে চাই, আমার বক্তব্য না নিয়ে আপনি জনগণের কাছে যান, জনগণের কাছে গিয়ে বলেন। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি ঢাকা 18 কথা বলবো যে আমি SM জাহাঙ্গীর এই গত 17 বছর যতক্ষণ জেলের বাইরে ছিলাম কখনো আমি মানুষের পাশে ছিলাম না, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করে অবশ্যই আমি জনগণের পাশে থাকব এবং মৃত্যুর আগ পর্যন্ত জনগণের পাশে থাকতে চাই। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার যা পাওয়ার যার জনগণ আমাকে সেটুকু ভালোবাসা দিয়েছে, কাজে জনগণের ভালোবাসার প্রতিফলন হিসাবে আমি সার্বক্ষণিক জনগণের পাশে ছিলাম, আছি এবং ইনশাল্লাহ থাকবো। ধরুন আপনি সংসদে গিয়েছেন এবং সংসদে যাওয়ার পর এমন কিছুর মুখোমুখি হয়েছেন যেখানে এলাকার উন্নয়নও আছে এবং একই সাথে আপনাকে দলের বিরোধিতাও করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি আসলে কোন জায়গাটাকে বেশি প্রাধান্য দিবেন? অর্থাৎ এলাকাবাসীকে ছাপিয়ে গিয়ে দলকে বেশি প্রাধান্য দিবেন নাকি এলাকাবাসীকে? দেখেন, আমি দলের একজন কর্মী বা দলের একজন নেতা, সেটা হিসাব আমার একদিকে, আমি দলের মুখপাত্র বা দলের একজন নেতা, দলের কর্মী। কিন্তু আমি যখন নির্বাচিত হবে, শুধু আমি তো দলের নেতাকর্মীর ভোটে নির্বাচিত হব না, আমি নির্বাচিত হব ঢাকা 18 আসনের যত সাধারণ মানুষ আছে সেই সাধারণ মানুষের ভোটে। তো সাধারণ মানুষের যদি ভোটে আমি নির্বাচিত হই, যারা আমাকে নির্বাচিত করছে স্বাভাবিক কারণে তার স্বার্থটা দেখে আমার আগে নৈতিক দায়িত্ব এবং তার স্বার্থটা আমার কাছে প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এবং আমি আজকে যে কথাটা বলেছি আপনি এটা রেকর্ড রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করে আমি সেটাই করব। আমি সর্বপ্রথম আমার এলাকার জনগণের স্বার্থ নিয়ে আমি কাজ করব, আমার দল নিয়ে অবশ্যই কাজ করব, কিন্তু আমি আমার জনগণের স্বার্থটাই ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখব। আচ্ছা, প্রার্থী তো অনেকজনই আছে এবং আপনার আসলে অনেক প্রার্থী আছে, তো বিশেষ করে আপনাকেই কেন ভোট দিবে বা আপনার আসলে বিশেষত্বটা কি, এই জায়গাটা থেকে আপনার কাছ থেকে জানতে চাই। আমার বিশেষত্ব হলো মূলত আমার দলের বিশেষত্ব। আমার দল দেশের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। আপনি দেখেন, এই দেশকে যা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবার দিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডাকে এই দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশটিতে বেগম খালেদা জিয়া স্বৈরাচারের পতন ঘটিয়েছে এবং তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশের উন্নয়ন করেছেন। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ফেসিবাদী সরকারের পতন হয়েছে দেশের মানুষের জনগণকে ঐক্যবদ্ধ করে। তো আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে দেখি সবসময় বিএনপি জনগণের জন্য কাজ করেছে, জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করেছে, গণতন্ত্রকে টিকে রাখার জন্য কাজ করেছে, যার কারণে তারা আমাকে অন্য প্রার্থী থেকে একটু ভিন্ন মনে করে এবং আমার পক্ষে আছে, পাশে আছে এবং আমাকে ভোট দিবে। তাহলে আমরা দু জায়গা থেকে বলতে পারছি, এক হচ্ছে দল, দ্বিতীয় হচ্ছে ব্যক্তি। তাহলে দুই জায়গা থেকেই জনসাধারণ আপনাকে সেই জায়গাটা দিচ্ছে বা সেই অবস্থানটা দিচ্ছে বলে আমরা আশা করছি। আচ্ছা, পরবর্তীতে আপনি তরুণ প্রজন্মের যেহেতু কথা বলছিলেন, তো তরুণ প্রজন্ম আমরা কিন্তু বেকার কর্মসংস্থানের একটা ভালো অবস্থান দেখতে পাচ্ছি, তো সেই জায়গা থেকে যে বেকারত্ব দূরীকরণের জন্য আপনার কোনো পদক্ষেপ আছে কিনা আপনার প্রজন্মের? এখানে দেখেন, আমাদের দেশে যদি দুর্নীতি না হতো, বাংলাদেশ আমরা মনে করি টাকার উপরে বাসত, অর্থনীতির উপরে ভাসত। অর্থনীতির আরও পরিকল্পনা যদি থাকতো, সেই অর্থগুলো যদি যারা দুর্নীতি করেছে গত সরকারের আমলে, আমরা যেটা শুনি 30 লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এই টাকাটা যদি পাচার না হয় বাংলাদেশে থাকতো, যারা ইন্ডাস্ট্রি করতো, মিল ফ্যাক্টরি করতো, তাহলে কিন্তু আমাদের তরুণ সমাজের এখানে অনেক চাকরির ব্যবস্থা হতো, এখানে শিক্ষিত সমাজের চাকরির ব্যবস্থা হতো, অশিক্ষিত যারা আছে লেবার শ্রেণী তাদেরও চাকরির ব্যবস্থা হতো, তাহলে মানুষ এত বেকার থাকতো না। তো সেই জায়গাটায় গত 17 বছর তো বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি হয়নি, গত 17 বছরে বাংলাদেশে উৎপাদনমুখী কোনো কর্মকাণ্ড হয়নি, যার কারণে বেকার সমস্যা বেড়ে গিয়েছে এবং অনেক শিক্ষিত মানুষ যার সমাজে বেকার হয়ে গিয়েছে, অনেক টেকনিক্যাল মানুষ যারা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত তারা বেকার হয়েছে, তাদের চাকরির ব্যবস্থা হয়নি। তো আমরা মনে করি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট বলেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় আগামী 18 মাসে বাংলাদেশে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে, যার কারণে আমি বিশ্বাস করি, আমি আশা করি যে তরুণ সমাজে যে বেকারত্ব, সেই বেকারত্ব থেকে আমরা একদিনে, বেকারত্ব অভিশাপ থেকে আমরা একদিনে মুক্ত হব না, ধীরে ধীরে আমরা সেটা শূন্যের কোঠায় নিয়ে যেতে পারবো। বাহ, চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনেক রকম কথাই শুনছিলাম এবং প্রশ্ন এবং উত্তর কিন্তু চলতেই থাকে ক্রমাগতভাবে, তবে আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা চাই যে আমরা এরকম অনেক প্রার্থী আসলে আমাদের চ্যানেল এসের স্টুডিওতে আসবে এবং তাদের যে কথাগুলো সেগুলো কিন্তু আমরা পৌঁছে দেব।